আপনারা শুনছেন ভূত.com। আজ আপনাদের কাছে সেরা সব ভূতের গল্প নিয়ে হাজির হলাম। অমাবস্যার রাতে পঞ্চ পাণ্ডব এক হয়েছে ডাব চুরির আশায়। তখন রাত 11টা। পাশের এলাকা থেকে কয়েক বাঁধা ডাব নিয়ে এসে খোলা মাঠের মাঝখানে বসে কাটছে আর খাচ্ছে। এমন সময় বদবুদ্ধির মিলন বলছে, কার সাহস আছে এই রাতে একলা শ্মশানে যেতে পারবে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পাভেল বলে, কি দিবি বল? মিলন বলে, যে যেতে পারবে তাকে আগামীকাল সিনেমা দেখাবো। তাই শুনে সবাই একসাথে হৈ হৈ করে উঠল। ঠিক হলো রাত 12:30টার পর পাভেল যাবে এবং শ্মশানে গিয়ে একটি বাঁশের খুঁটি গেড়ে আসবে। এটা প্রমাণ করতে যে সে শ্মশানে এসেছিল। আর আজ কাজ শেষে ফিরে এই মাঠেই দেখা হবে। তবে কথা হলো 4 বন্ধু থাকবে এতটা দূরে যেন চাঁদের আলোয় রান্না করতে না পারে। পাভেল শার্ট গেঞ্জি খুলে সজলে হাতে দিল। শুধু লুঙ্গি পরে খালি গায়ে চলল শ্মশানের দিকে। পাভেল কিছুদূর যেতেই মিলন বলল, চল পিছু পিছু যাই। মাঠ থেকে শ্মশান একটু দূরে। ঘন বাঁশঝাড়ের মধ্যে দিয়ে পার হতে হয়। আশেপাশে রয়েছে নতুন পুরাতন কবর। অন্ধকারের মধ্যে বাঁশঝাড়ের মধ্যে ঢুকলেই গা ছমছম করে। বাতাসে বাঁশের ঘর্ষণের নানা রকম বিচিত্র শব্দ শোনা যায়। কোন সময় প্যাঁচা ডাকে, আবার থেকে থেকে শ্যালো। মাঝে মধ্যে বেজি যখন বাঁশের শুকনা পাতার উপর দিয়ে যায় তখন সরসর করে শব্দ হয়। মিলনের দূর থেকে দেখলো পাভেল গান গাইতে গাইতে বাঁশঝাড়ের কিছু দূর পর্যন্ত হেঁটেই পার হলো, কিন্তু অর্ধেক যাওয়ার পর গান বন্ধ করে দৌড় দিল সামনের দিকে। পাভেল যখন শ্মশানে পৌঁছাবে তার আগেই কিছুটা দূরে হাঁটা থামিয়ে এক জায়গায় চুপ করে বসে আছে সবাই। দেখার জন্য অপেক্ষা করতে লাগলো 4 জন। পাভেল পৌঁছানোর পরেই মন্দিরের মধ্যে থাকা কিছু বাদুড় বা পাখি জাতীয় কিছু একসাথে উড়ে উঠল। পাভেল ভয় পেলেও ভয় না পাওয়ার ভান করতে হাত পা এদিক সেদিকে ছোড়াছুড়ি করে। অবশেষে বিশাল বট গাছের নিচে বাঁশের খুঁটি গাড়ার জন্য বসে পড়ল। রাতের নিস্তব্ধতায় দূর থেকে শোনা যাচ্ছে বাড়ি দিয়ে খুঁটি গাড়ার শব্দ। পাভেল খুব ভালোভাবে কাজটা শেষ করে উঠে ফিরে আসতে গিয়ে থেমে গেল। তারপর আবার হাঁটতে গিয়ে কি যেন দেখে বা বুঝে, ও বাবারে, ও মারে বলে চিৎকার দিয়ে পড়ে গেল। পাভেলের অবস্থা দেখে ভীতু সজল চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়। ভয়টা সংক্রমিত হয়ে বাকি 3 জন একসাথে চিৎকার দিয়ে দৌড়াতে লাগলো। মাঠে এসে 4 জন একত্রিত হলো। এখন কি করা হবে এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। পাভেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো ভয়ঙ্কর বিপদের কথা। অবশেষে সিদ্ধান্ত হলো হ্যাজাক বাতি সংগ্রহ করে 4 জন আবার যাবে। এবার লাঠি হ্যাজাক নিয়ে ওরা শ্মশানের কাছে গিয়ে দেখে পাভেল ওভাবেই পড়ে আছে। নদী থেকে পানি নিয়ে ওর মুখে চাপটা দিলে জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে ভয়ে দৌড়াতে গিয়ে আবার ও বাবারে বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। জাকির বলছে, এখনই আমি ঠাকুরদার কাছে যাচ্ছি। জাকির সব খুলে বলল ঠাকুরদার কাছে। তিনি ছিলেন এক বড় ধরনের তান্ত্রিক। ঠাকুরের সাথে জাকির শ্মশানের সেই বট গাছের কাছে উপস্থিত হলো। তার গায়ে পড়া জল দেওয়ার সাথে সাথেই জ্ঞান ফিরে পেল। ভয় পেও না, আমি আছি তোমার সাথে। রাস্তার একপাশে শ্মশান আর অপর পাশে পুকুর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর 5টা গাছের মতো, কিন্তু আমি জানি এই গাছে লুকিয়ে আছে এক অদৃশ্য বিভীষিকা, এক ব্রহ্মদৈত্য। ঠাকুর মশাই প্রথমে বটগাছটাকে ভাবে নিরীক্ষণ করলেন। তিনি কি বুঝলেন তিনিই জানেন। এরপর তিনি মাটি থেকে একটা কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, জাকির, এখানে উপস্থিত সব মানুষের গায়ে তাড়াতাড়ি চান জল ছিটিয়ে দাও। আমি সবার গায়ে চান জল ছিটিয়ে পাত্রটা ঠাকুর মশাইকে দিলাম। তারপর তিনি বটগাছের চারিদিকে জল দিয়ে একটা বৃত্ত তৈরি করলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি করছেন ঠাকুর মশাই? এটার নাম চক্রাবদ্ধ। এর কাজ যথাসময়ে জানতে পারবে, তিনি বললেন। সবাইকে উদ্দেশ্য করে তিনি বললেন, সবাই শোনো, আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবে না। তারপর তিনি যা করলেন তা দেখে সবাই ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। পাত্র থেকে কিছুটা জল নিয়ে তিনি বটগাছের ছিটিয়ে দিলেন।
প্রথমে বট গাছের একটা ডাল নড়ে উঠল, তারপর গোটা গাছটা দুলতে শুরু করলো। মনে হলো এইমাত্র কারো ঘুম ভাঙল। এরপর শুনতে পেলাম একটা গম্ভীর ও কর্কশ গলা, কার এত বড় সাহস যে আমার ঘুম ভাঙায়। আবার ব্রহ্মদৈত্যর সেই রক্তহীন করা কণ্ঠস্বর শুনতে পেলাম, এই অসময়ে কার মরার বাসনা জেগেছে। দেব এখনই শবকটার গলা মটকে। ঠাকুরমশাই দেখি দিব্যি দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি তোর ঘুম ভাঙিয়েছি। তোর কি বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে? এত বড় সাহস ব্রহ্মদৈত্যর ঘুম ভাঙাস? অদৃশ্য প্রেত বলল। তবে রে, তুই প্রেত সিদ্ধ রতন তান্ত্রিককে ভয় দেখাস। এক সময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মার মাঝখানে বসে এই শ্মশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে তিনি পাত্র থেকে কিছুটা চান জল হাতে নিয়ে বটগাছের সেই ডালের দিকে ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আর্তচিৎকার ভেসে আসলো। দেখলাম গাছের সেই ডালে একটা মানুষের আকৃতির আগুন জ্বলছে। বুঝলাম ঠাকুরের মন্ত্র বলে ব্রহ্মদৈত্যর গায়ে আগুন লেগে গেছে। ঠাকুর মশাইয়ের মন্ত্র বলে শ্মশান ঘাটের সেই দৈত্য মারা যায়। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। ভালো লাগলেই সাথে থাকুন। দ্বিতীয় গল্পটা হলো ভয় যেখানে ছুঁয়ে যায়। পরীক্ষার কারণে শুধু আমি একা রয়ে গেছি বহুকালের পুরনো এই বাড়িতে। ঢাকার কাছে থাকার জন্য এর চেয়ে আর ভালো জায়গা খুঁজে পেলাম না। আমার বন্ধু মর্শেদ এখানে থাকে। ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় আমিও উঠে গেলাম। এই দোতলা বাড়িটিতে আমি ছাড়া আর কেউ নেই। দারোয়ান আছে, গেটের কাছে থাকবে রাত 10টা পর্যন্ত। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকে থাকতে হবে এই আলো ছায়ায় ভরা বাড়িটিতে। বাতাসের জোর বেশি তাই জানালাটা বন্ধ করে দিলাম। তারপর আবার বই পড়তে লাগলাম। হঠাৎ কোন সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি। চমকে গেল আমার হৃৎপিণ্ড। বড় বড় চোখ করে আমি জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর এক পা দুপা করে জানালাটা বন্ধ করে সবে মাত্র বিছানায় উঠে বসেছি এমন সময় লাইট নিভে গেল। অন্ধকারে ডেকে গেল আমার চারিপাশ। বালিশের নিচ থেকে দিয়াশলাইটা বের করে মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না। ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমে ঝিমুচ্ছে। কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে বলল, কোন সমস্যা হয়েছে? আমি বললাম না, এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইলো তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ উনার সাথে কথা বললাম। যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই উনি প্রসঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। জানতে পারলাম উনি আজ 20 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছে। এর মধ্যে অনেকেই এই বাড়িতে এসেছে, কিন্তু কেউ বেশি দিন থাকতে পারেনি। এমনকি মারাও গিয়েছে অনেকে, কিন্তু কি কারণে মারা গেছে সেটা আজও জানা যায়নি। জানতে চেয়েও ব্যর্থ হয়েছি। রাত 10টা বাজতেই উনি আমাকে সাবধান করে চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম। আমার খুব ভয় করছিল, কারণ এখনো আসেনি। আজকের রাতটা আমার কাছে বেশ অভিশপ্ত মনে হলো। এই বাড়ির আদৌ কোন ঘটনা আমার জানা নেই, তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোন সাধারণ বাড়ি নয়। আজকের রাতের মতোই এটা একটা অভিশপ্ত বাড়ি। অশরীরদের বসত হয়তো এই বাড়িতেই আছে। আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে। ছাদের উপর কারা যেন হেঁটে চলছে। মনে হচ্ছে কোন দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের উপর। ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু তাও সম্ভব নয়। এ বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি। শুধু শুনেছি এ বাড়ির ছাদের গেট বন্ধ, কারো কাছে তার চাবি নেই। 4 তলায় একটা ঘর আছে তালাবদ্ধ। কে জানে সে ঘরে কি আছে। দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভেতর কি আছে তা কেউ বলতে পারে না। শুধু এতটুকুই বলতে পারে সে ঘরের দরজা হঠাৎ কখনো কখনো মাঝরাতে খুলে, আর যেদিন খুলে সেদিনই কোনো না কোনো অঘটন ঘটে। ছাদে ওঠার সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে।
প্রথম যেদিনে বাড়িতে আসলাম সেদিনই আমার মনে একটা ভয় জন্মেছিল। এই বাড়িটি যতই খুঁটিয়ে দেখলাম ততই ভয় বাড়তে লাগলো। আমার সাথে যারা ছিল সবাই চাকরি করে, তাই ওরা রাতে আসতো। সারাদিন আমি একা একা ভুতুড়ে কুঠিরে পড়ে থাকতাম। সন্ধ্যার পরে যেন বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এ কথা। মোর্শেদ বলেছে দেখে শুনে ভালো বাড়িতে চলে যেতে, তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে। এমনিতেই জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পরে চারিদিক নীরব হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখি না কি করা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে 35 মিনিট। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম খুব দ্রুত গতিতে। অন্ধকারের পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর, কিন্তু আমার আশা দুরাশায় পরিণত হলো যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোন গাড়ি দেখা মিলল না। এদিকে ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করলো, তাই দাঁড়িয়ে না থেকে আবার সেই বাড়িটির দিকে চলতে লাগলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর। তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না। যতদূর চোখ যায় শুধুই অন্ধকার, কোথাও এক বিন্দু আলো নেই, কেবলই অন্ধকার। বাড়িটির সামনে এসে দাঁড়াতেই মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে। এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে, যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয়। বিদ্যুৎ চমকানোর আলোয় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িটিতে। হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে, যেন হরর ছবির ভুতুড়ে বাড়ি। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার। রাত যাওয়ার আগে মোমবাতিটা দিব্যি জ্বলছিল, এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হওয়ার কোন মানে খুঁজে পেলাম না। হেমন্তের রাত এমনিতেই অনেক বড়। কি করা যায় ভাবছি। পকেট থাকা মোবাইলটা বের করলাম। কারোর সাথে যোগাযোগ করলে মনটা হালকা হবে। ফোন করলাম মোর্শেদের কাছে, ওর মোবাইল বন্ধ। ফোন করলাম আমার এক শিক্ষকের কাছে, তিনি ঢাকাতেই থাকেন। এখানে একবার এসেছিল, সেদিনই আমাকে বলেছিল আমি যেন এই বাড়িটা ছেড়ে দেই। স্যারের কথা মতো আমি বাড়িটা ছেড়ে দিয়েছি। সামনের মাসের 1 তারিখে নতুন বাসায় উঠব। আজ বুঝতে পারছি স্যার কেন আমায় সেদিন বাড়িটা ছাড়তে বলেছিল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার কলিজাটা কেঁপে উঠল। তবে 4 তলার সেই ঘরের অজানা আমার বুক কাঁপছে। কানে ভেসে আসছে পায়ের শব্দ, কে যেন সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামছে। আমার ভয় আরো বেড়ে গেল। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলছে। অনেক কষ্টে স্যারকে ফোনে পাওয়া গেল। স্যারকে বললাম, স্যার আমি খুব সমস্যায় আছি। আমি জানি না আজ রাতে আমার জীবনে কি ঘটতে যাচ্ছে। লাইনটা কেটে গেল। আবার কল করতে গেলাম, ব্যালেন্স নেই। স্যার ফোন করলেন, রিসিভ করে সব ঘটনা খুলে বললাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার ঠিক মতো কিছুই বুঝল না। লাইনটা আবার কেটে গেল। এবার নেটওয়ার্ক শূন্য মোবাইল হাতে আমি বসে রইলাম বিছানার উপর। মোমবাতি নেই, তাই মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেছি। তাতে সেটার ব্যাটারি খরচ হচ্ছে বেশি। হয়তো ঘন্টাখানেকের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে। ঝড় থামার কোনো নাম গন্ধ নেই। আমার ঘরের জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়ে ব্যর্থ হয়েছি। চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল। কোথাও কোনো আলো নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছুদূর দেখা যাচ্ছে। সত্যি সত্যি যা ভেবেছিলাম, ঘণ্টাখানেকের মধ্যেই মোবাইলটা বন্ধ হয়ে গেল। আমি অন্ধকারের কারাগারে বন্দী হয়ে গেলাম। হঠাৎ মনে হলো কে যেন চাপা সুরে কাঁদছে জানালার ওপাশে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, না কোথাও কেউ নেই। এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নক করল। আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে গেল।
আমি চিৎকার দিয়ে উঠলাম। দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল। খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে ছোটাছুটি করছে, যা আগে কখনো দেখতে পাইনি। আমার পায়ের পেছনে ভিজে অনুভব করলাম। মোবাইলটাকে আবার চালু করলাম। ব্যাটারি লো সিগন্যাল দিয়ে আলো জ্বালালো। সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় এক টুকরো মাংস এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে, আর তার রক্ত আমার পায়ে এবং প্যান্টে লেগে ভিজে ভাব তৈরি করেছে। এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি, কোনো বইতে পড়িওনি কখনো। ভয় আমাকে আবার গ্রাস করলো। মোবাইলের আলো নিভে গেছে, সেই সাথে বাইরের ঝড়ও থেমে গেছে। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে নুপুরের সুর আর ছোটাছুটির শব্দ পাওয়া যাচ্ছিল। কারা যেন ফিসফিস করছে বাতাসে ভেসে। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর তাদের চোখ, হাত, নখ, পা, চুল। চোখ বুঝলেই সেই দৃশ্য। ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলন্ত তুলনি। বড় বড় চোখ, জিহ্বা বেরিয়ে এসেছে মুখ থেকে, হাতে বড় বড় নখ। ঘরময় আগর বাতির গন্ধ, যেন কোনো মরা লাশ আমার সামনে শুয়ে আছে। মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী, আমি তার মাঝে সাঁতার কাটছি। আমার সামনে পিছনে মৃত্যু তাড়া করছে। আমি চোখ বুঝতেও পারছি না, আবার মেলতেও পারছি না। এটা কি প্রচন্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে, নাকি সত্যি দেখছি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মন আমি দুর্বল করিনি। যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করছি। আলো ছাড়া ঘড়ি দেখতে পারছিলাম না, তাই অনুমান করতে চাইলাম কটা বাজে। হতে পারে রাত 3টা কি 3:30 বেশি নয়। এখনো সকাল হতে অনেক দেরি। কাল সকালেই আমি এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করব। আর নয়, এখানে থাকলে নিশ্চিত মৃত্যু, এতে কোন সন্দেহ নেই। হঠাৎ কানে একটা শব্দ ভেসে এল। ভালো করে সেদিকে কান পাতলাম। কে যেন সিঁড়ি বেয়ে নেমে এল, তারপর আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে। পায়ের শব্দটা নীরব শব্দকেও হার মানিয়েছে। আমার দরজার কাছে এসে আওয়াজটা থামলো এবং দরজা নক করলো। আমি এবার সাহস হারালাম না। অন্ধকারে দরজার দিকে হেঁটে যেতে লাগলাম। আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেল। হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে। মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো তরুণী ফাঁসিতে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিছুই নেই। আমার সাথে কি হচ্ছে এইসব আমি নিজেও জানি না। শুধু বুঝতে পারছি আলো না পেলে অন্ধকারে হার্ট অ্যাটাক করে যে কোন সময় আমি মারা যেতে পারি। অশরীর জন্য এটাই সার্থক। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম। কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেও আমি হেঁটে আসার শব্দ পেয়েছি। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোতে আমি দেখলাম আমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সেটার গা থেকেই আগর বাতির গন্ধ আসছে। মাথা নেই, পা দুটো বাঁকা, গায়ে সাদা কাপড়, আমার থেকে মাত্র 1 হাত দূরে, সাথে একটা তরুণী, চোখ দুটো তার বেরিয়ে আসতে চাইছে। গলায় কালো মোটা দাগ, চোখ দুটি সাদা, কোনো মনি নেই, বাঁকা হয়ে পা দুটি ঘুরে আছে। আমার মনে হলো মৃত্যু যেন আমায় ছুঁয়ে ফেলেছে, আমি আর বাঁচতে পারবো না। এটাই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। দারোয়ান এসে আমাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে তারপর বিছানায় এনে শুয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে উঠলাম আবার। দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করলাম। তারপর আর কোনোদিন সেই বাড়ি মুখী হইনি। তার কয়েকদিন পরই শুনলাম বাড়ির দারোয়ান চাচা মারা গেছে। বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন আর সেই বাড়িতে কেউ থাকে না, থাকে শুধু অন্য জগতের অশরীররা। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। ভালো লাগলেই সাথে থাকো, ধন্যবাদ। তৃতীয় গল্পটা হলো, জয়নাল ও শাহাদাত দুইজন খুব ভালো বন্ধু। পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে দুজনে বেছে নেয় অন্ধকার একটা জীবন। দুজনের মাথায় আছে জিন বশ করার নেশা।
জিন বশ করার নেশা ও কবিরাজি শিখতে দুজনে একটা কবিরাজের কাছে যায়। সেই কবিরাজের কাছে যাবার পর অনেক অনুরোধ করতে থাকেন কবিরাজকে, কবিরাজ যেন তাদেরকে তার শিষ্য বানায়, তাদেরকেও যেন কবিরাজি শেখানো হয়। ছেলে দুটোর অনেক অনুরোধে কবিরাজ তাদেরকে কবিরাজি শেখাতে রাজি হন, কিন্তু খুব কঠিন শর্ত তাদের দেয়া হয়। 3টা শর্তের মধ্যে প্রথম যে শর্ত ছিল সেটাই হলো অমাবস্যার রাতে কোন এক কবরস্থান থেকে লাশের মাথা কেটে এনে কবিরাজকে দিতে হবে। কবিরাজের দেয়া প্রথম শর্ত পালন করতে অমাবস্যার রাতে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এই 2 বন্ধু। এদের একজনের নাম শাহাদাত, আরেকজনের নাম জয়নাল। অমাবস্যার রাত, গ্রামের রাস্তা একদম ফাঁকা, ছমছম পরিবেশ। শাহাদাত ও জয়নাল দুজনে হেঁটে চলেছে কবরস্থানের দিকে। এরা দুজন যখন হেঁটে কবরস্থানের পাশে চলে আসে, ঠিক তখনই পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। পিছন থেকে এমন আওয়াজ পেয়ে শাহাদাত ও জয়নাল দুজনে পিছনে ঘুরে তাকায়, কিন্তু পিছনে কেউ নেই। তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? পিছনে কাউকে না দেখে দুজনে কবরস্থানের কাছে চলে আসে, দেয়াল টপকে কবরস্থানের ভিতরে প্রবেশ করে। কবরস্থানে ঢুকে দুজনে খুঁজতে থাকে নতুন কবর, কয়েকদিনের মধ্যে মারা গেছে এমন একটা কবর। এমন একটা কবর দুজনে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক সময় তারা একটা নতুন কবর পেয়ে যায়। নতুন কবরটা পাওয়ায় শাহাদাত ও জয়নাল কবর থেকে মাটি সরাতে থাকে। এদিকে মাঝে মধ্যে এদিক সেদিকে তাকিয়েও দেখে কেউ আসছে কিনা। যাই হোক, কবরের মাটি সরাতে সরাতে এক সময় বাঁশ বের করেন, আর বাঁশগুলা সরাতে দুজনে দেখতে পায় কবরে একটা কুমারী মেয়ের লাশ। লাশটা দেখে জয়নাল শাহাদাতকে বলে, এই শাহাদাত, যা লাশের মাথাটা কেটে নিয়ে আয়। জয়নালের কথায় শাহাদাত বলে, আমার ভয় করছে, তুই কবরে নেমে মাথাটা কেটে নিয়ে আয়। শাহাদাতের কথায় জয়নাল রাগ করে বলেন, ভয় নিয়ে কাজ করলে কি কবিরাজি শেখা হবে? দে হাতিয়ারটা আমাকে দে, আমি লাশের মাথাটা কেটে আনছি, তুই উপরে থেকে দেখ কেউ আসে কিনা। কথাটা বলে জয়নাল নেমে যায় কবরের ভিতরে। জয়নাল যখন কবরে নামে, উপরে থেকে শাহাদাত তখন দেখতে পায় 4 থেকে 5টা শেয়াল ওদের দিকে এগিয়ে আসছে। এই দেখে শাহাদাত বলে, জয়নাল, এই জয়নাল, ওই দেখ আমাদের দিকে কয়েকটা শেয়াল এগিয়ে আসছে। ওদিকে কবরের ভিতর থেকে জয়নাল বলে, চুপ করে থাক, শেয়াল আবার এমন কি, একটা লাঠি দিয়ে ভয় দেখা পালিয়ে যাবে। জয়নালের কথায় শাহাদাত চুপ করে ওই শেয়ালগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে শেয়ালগুলো আস্তে আস্তে কিছুটা কাছে আসায় শাহাদাত দেখলেন শেয়ালগুলো সাধারণ শেয়ালের থেকে অনেক বড়। শেয়ালগুলোর চোখ আগুনের মতো জল জল করছে, দাঁতগুলো অনেক বড় বড় ও সূচালো। এমন অদ্ভুত রকমের শেয়াল দেখে শাহাদাত ভয়ে জয়নালকে বলে, জয়নাল একবার উপরে তাকা, আমার মনে হয় এগুলা সাধারণ কোন শেয়াল না রে। শাহাদাতের কথায় জয়নাল কবর থেকে উপরে তাকিয়ে দেখে আসলেই এগুলা সাধারণ কোন শেয়াল না। বিষয়টা বুঝতে পেরে জয়নাল বলে, শাহাদাত কি করব? জয়নালের কথায় শাহাদাত বলে, চল পালায়, আগে জীবন বাঁচাই। কথাটা বলে দুজনে পালাতে যাবে, তখন শুরু হয় ভয়ঙ্কর একটা ঘটনা। পালানোর জন্য জয়নাল কবর থেকে উঠতে যাবে, তখনই কবরের ভিতর থেকে কে যেন জয়নালের পা টেনে ধরে। জয়নালের পা টেনে ধরায় জয়নাল ভয়ে চিৎকার করতে থাকে। জয়নালের এমন অবস্থায় উপর থেকে শাহাদাত জয়নালের হাত ধরে টানতে থাকে। কবরের ভিতরে থাকা অবয়বটা জয়নালের পা কোনোভাবে ছাড়ছে না। এদিকে উপরে ওই হিংস্র ভয়ঙ্কর শেয়ালগুলো এগিয়ে আসছে তাদের দিকে। তারপর শাহাদাত ও জয়নাল একই সাথে অনেক জোরে চেঁচাতে লাগলো। জয়নালের পা যেন ছিঁড়ে যাচ্ছে, তবুও তার পা ছাড়ছে না। অনেক দূরে কবরস্থান, তাই ওখানে কারোর কোনো আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। অবশেষে জয়নালের পাটা ছিঁড়ে যায়। জয়নাল অনেক জোরে চেঁচাতে লাগে যন্ত্রণায়। অন্যদিকে শাহাদাত ভয় কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। অন্যদিকে জয়নাল অনেক জোরে কান্নাকাটি করছে আর বলছে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দেন।
শাহাদাত জয়নালকে কাঁধে করে বাড়ির দিকে এগোতে থাকে। আর দুইজনে প্রতিজ্ঞা করে জীবনে এমন কাজ করবে না। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চতুর্থ গল্পটা হলো, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। ঠান্ডা বাতাস বইছে বাইরে, আকাশে অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ কারেন্ট চলে গেল। কারেন্ট যাওয়ার পরে কিছুটা ভয় লাগছে। বাসায় আমি একা আছি। বাড়ির সবাই খালামণির বাসায় গেছে। খালামণি অনেক দিন ধরে অসুস্থ, তাই খালামণিকে দেখতে গেছে। অনেক দিনের একটাই মোমবাতি ছিল বাড়িতে। মনে মনে অনেক ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে। কালো বিড়ালটা আজ পিছু ছাড়ছে না। কি করব কিছু বুঝতে পারছি না। লোকের মুখে শোনা কথা, জিনভূত কালো বিড়ালের বেশ ধারণ করে নাকি। সত্যি মনে হচ্ছে তাদের এই বলা কথা। এই সব কথা মনে হচ্ছে আর ভয়ে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। কালো বিড়ালটি আমাদের পাশের বাসার রাফিদের ছিল। বিড়ালটি আজ যেন আমার পিছু ছাড়ছে না। মোমবাতির চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমার দিকে তাকিয়ে মিউ মিউ লাগছে। মোমবাতির আলোয় কালো বিড়ালকে অনেক ভয়ানক দেখাচ্ছে। একটা জোরে দমকা হাওয়া এসে মোমবাতিটা লিভে গেল। আমার ভয়ে পুরো শরীরে লোম খাড়া হয়ে গেছে। কালো বিড়াল তার চোখ অন্ধকারে দেখা যাচ্ছে, কেমন ভয়ঙ্কর। কিন্তু আজ এমন লাগছে কেন? তাড়াহুড়া করে গ্যাস লাইটটা খুঁজতে চেষ্টা করি। কিছুক্ষণ পরে গ্যাস লাইট পেয়ে কিছুটা মনে সাহস পেলাম। মোমবাতিতে ফুকিয়ে দিলাম। দেওয়ার পরে চারিদিকে কিছুটা স্বাভাবিক লাগছে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ এত জোরে চমকাচ্ছে যে মনে হচ্ছে আকাশটা বুঝি ভেঙে পড়বে আজ। পাশের বাসায় রাফি থাকে, তাকে ডাক দিলাম কিছুটা সাহস পাওয়ার আশায়। কিন্তু কোন লাভ হলো না। এদিকে মোমবাতি ফুরিয়ে যাওয়ার পথে। মোমবাতি ফুরিয়ে যাওয়ার আগেই রাফিদের বাসায় যেতে হবে। বাইরে গিয়ে এক দৌড়ে রাফি বলে হাঁকার দিলাম। কিছুক্ষণ পরে আওয়াজ এলো কে। বাড়ির দরজায় গিয়ে বললাম, আমি সবুজ। কিরে সবুজ, কি হয়েছে তোর? এমন লাগছে কেন তোকে? আমার না অনেক ভয় লাগছে। কি হয়েছে তোর? আমাকে খুলে বল। বাড়িতে কেউ নেই, একা আছি আমি। চারিদিকে কেমন অন্ধকার। এসব দেখে আমার না অনেক ভয় লাগছে। একটা মোমবাতি হলে ভালো হতো। একটা মোমবাতি হবে রাফি? না রে বন্ধু, আমার কাছে একটাই আছে। তুই কোন চিন্তা করিস নে, বাড়ি গিয়ে শুয়ে পড়। আমার অনেক ঘুম পাচ্ছে। এইবার খেয়ে দে শুয়ে পড়ব। আচ্ছা তাহলে আর কি করার? রাফি, তোদের কালো বিড়ালটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে। আমার না অনেক ভয় লাগছে তোদের বিড়ালটা দেখে। সবুজ, তুই এই সব কি বলছিস? আমাদের বিড়ালটা আজ সকালে মারা গিয়েছে। সে তোকে কিভাবে ভয় দেখাবে? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি রাফিকে বললাম, আরে আমার সাথেই তো ছিল বিড়ালটা। আমাকে দেখে আবার কেমন করে তাকাচ্ছে। তুই না সবুজ আসলেই একটা পাগল। এখন তুই বাড়ি যা, আমার অনেক ঘুম লাগছে। কালকে দেখা হবে। এই বলে রাফি দরজা বন্ধ করে দিল। আমার পুরা শরীর যেন ভয় পাথর হয়ে গেছে। আমি বাড়িতে গিয়ে দেখি বাড়িটা কিছুটা এলোমেলো হয়ে আছে। মোমবাতি আর কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে। হঠাৎ সেই কালো বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমার সাথে আজ অনেক খারাপ কিছু হবে। মনে অনেকটা সাহস নিয়ে আছি, কিন্তু তেমন কাজ হচ্ছে না। হঠাৎ মোমবাতিটা নিভে গেল। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। মনে হচ্ছে আজ বুঝি সব অন্ধকার একসাথে জোট বেঁধেছে। হঠাৎ দরজায় খটখট আওয়াজ। আমি ভয়ে জড়ানো কণ্ঠে বললাম, কে ওখানে? কি চাও? কোনো আওয়াজ এলো না। আমি ভয়ে দরজা খুললাম না। কিছুক্ষণ পরে আবার খটখট আওয়াজ। আমি দরজার পাশে গিয়ে কান পেতে শুনতে লাগলাম। মনে হচ্ছে কে যেন অনেক জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি অনেকটাই ভয় পেয়ে যাই। আস্তে করে দরজা খুলে দেখি বাহিরে কেউ নেই। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে ভিতরে চলে আসি। ঘরের ভিতরে ঢুকে ছিটকুনিটা দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর ভান করে আছি। হঠাৎ বাথরুমের ভিতর থেকে পানি পড়ার আওয়াজ।
মনে হচ্ছে কেউ বুঝি বাথরুমে আছে। অনেক জোরে পানি পড়ার আওয়াজ ভেসে আসছে। কম্বলটা সরিয়ে বাথরুমের দিকে যায়। আস্তে করে বাথরুমের দরজা খুলে দেখি ভেতরে রাফি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি রাফির মাথায় পানি দিতে লাগলাম, আর রাফি বলে ডাকতে লাগলাম। হঠাৎ মনে হলো রাফি এখানে কিভাবে আসলো। আমি তো রাফির সাথে একটুখানি আগে কথা বলে আসলাম, কিন্তু এখানে কিভাবে? আমি ভয়ে বাথরুমের দরজা বন্ধ করে চলে আসি। বাইরে আবারও খটখট আওয়াজ। মনে হচ্ছে এবার বুঝি দরজা ভেঙে ফেলবে। আমি যে দরজা খুলবো এমন সাহস আমার ভিতরে নেই। অনেক জোরে জোরে দরজায় যেন কি দিয়ে আঘাত করছে। আস্তে করে দরজা খোলার জন্য সামনের দিকে যায়। দরজা খুলে দেখি রাফি ঘাড় নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আজ এখানেই শেষ। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। পঞ্চম গল্পটা হলো নিশিনাক মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের কেউ রোগী আনতে চায় না, কিন্তু উপায় নেই। এই হাসপাতালের প্রায় 80% রোগী মারা যায়, 20% রোগী কোনো রকম বাড়ি ফিরে। আজ পর্যন্ত এই রহস্যের কোন কিছু জানা যায়নি। আশপাশ গ্রামের মানুষগুলো এখন হাসপাতালে যেতেই ভয় পায়। আশপাশে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কোনো মেডিকেল হাসপাতাল না থাকায় সরকার জঙ্গলের পাশে খোলা চত্বরে এই মেডিকেল হাসপাতাল নির্মাণ করে। হাসপাতাল নির্মাণের পর থেকে চারপাশের মানুষগুলো একটু স্বস্তি অনুভব করে, কিন্তু তাদের এই অনুভূতি অল্পদিনের ব্যবধানে একটা ভয় আর আতঙ্কে পরিণত হয়। হাসপাতালটি মাঝরাতে একটা ভয়ানক রূপ ধারণ করে। হাসপাতালের থাকা বেশিরভাগ রোগী মাঝরাতে মারা যায়। এত বড় এলাকা জুড়ে কোনো মেডিকেল হাসপাতাল না থাকায় বাধ্য হয়ে মানুষ এই হাসপাতালের রোগী নিয়ে আসে। তেমনি ভাবে আমি গত 8 মে আমার খালাকে নিয়ে এই মেডিকেলে যেতে বাধ্য হই। অবশ্যই আমি অনেক ভয়ে ছিলাম খালাকে নিয়ে যাওয়ার পর থেকে। অনেক দিন পরে খালা আমাদের বাসায় বেড়াতে এলো। রাতে খাওয়া দাওয়া শেষ। মা বলল জুতা পানি বালতিতে রেখে দে, আর হ্যাঁ, জুতা পানি কিন্তু বাহিরে ফেলিস না, বিপদ হতে পারে। ভুলেও যেন জানালার পাশে যে কবর আছে সেখানে জুতা পানি ফেলিস নে। থালা বাসন ধোয়ার নোংরা পানিটা খালা বাহিরে নিয়ে গেল ফেলার জন্য, হয়তো বালতি ভরে গেছে তাই। খালা জুতা পানি ভুলে সেই কবর স্থানে ফেলে দিয়েছে। এদিকে মা বলছে তোর খালা কোথায় গেছে দেখদিনি। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলাম খালা সেই কবর স্থানের পাশে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। মা একটু রেগে গিয়ে বলল, আমি তরে নিষেধ করেছিলাম কবরের উপর জুতা পানি ফেলিসনে যেন। এসব অশুভ কাজ করা ঠিক না। আমাদের বাড়ির চারপাশ তেমন ভালো না, কখন যে কি হয় কে জানে। কিছুক্ষণ পরে খালার জ্ঞান ফেরে। খালা মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। খালাকে যেন কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। খালাকে বললাম তুমি মায়ের রুমে যাও, শাড়ি চেঞ্জ করে এসো। খালা মায়ের দিকে তাকিয়ে লম্বা লম্বা কয়েক কদমে মায়ের রুমে চলে গেল। আমি ভয়ে পেয়ে গেলাম। খালা তো মায়ের দিকে কখনো এভাবে তাকায়নি। মা ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখছে না। মায়ের কপাল বেয়ে ঘাম ঝরছে। আমার কাছে বসে গেল মা। অনেকক্ষণ হয়ে গেল খালা তো মায়ের রুম থেকে বের হচ্ছেন না। তাহলে কি খালার সাথে সেই ভয়াবহ ঘটনা ঘটেছে নাকি? ভয়ে আমার হাত পা কাঁপছে। মা ভয় পাচ্ছে। কি করব বুঝতে পারছি না। বাসায় আর কেউ নেই। খালা কি করছে রুমে? এত সময় কেন নিচ্ছে? বাহিরে খালার সাথে কি অন্য কিছু হয়েছিল? এসব ভাবছি বসে বসে। তাৎক্ষণিক মায়ের রুমের দরজা খোলার আওয়াজ আসলো একটা। ভয়ে বুকটা কেঁপে উঠল আমার। একই দেখলাম আমি। খালা একটা সাদা শাড়ি পরে বেরিয়ে আসলো। মা বলতেছে, কিরে ছোট, তুই আমার শাশুড়ির শাড়ি পরলি কেন? খালা খুব জোরে জোরে হাসতেছে। অট্টহাসি। হাসির বিকট শব্দে আমি আর মা অবাক। খালা মায়ের পাশে এসে বসলো। মাকে 2 হাতে জড়িয়ে ধরে বলতেছে, ভয় পেও না আপা, আমি তোমার ছোট বোন। সাদা শাড়ি পরছি তো কি হয়েছে? সকালে খুলে ফেলবো, চলো ঘুমিয়ে পড়ি।
মা কিছু না বলে খালার সাথে শোয়ার রুমে চলে গেল। আমিও গেলাম সাথে। সেখানে গিয়ে আরো বিস্মিত হলাম। বাক্সের সব কাপড়গুলো এলোমেলো করে চারদিকে ফেলে রাখছে। বক্সটা খাটের নিচে খালি ফেলে রাখছে। মা বুঝতে পেরে গেছে খালার উপর অশরীরীর নজর পড়েছে। আমাকে মা বলল, অয়ন, শুয়ে পড়িয়ে যা। আমি আমার রুমে গেলাম, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। অনেক রাত হলো, মা ঘুমাতে পারবেন না জানি। খালার অস্বাভাবিক কাণ্ডগুলো চোখে ভাসছে শুধু। তাকিয়ে থাকতে থাকতে রাত 1টা বাজে। ঘুম আসছে না, চোখ বন্ধ করে শুয়ে আছি। খানিক সময় পর একটু ঘুম ঘুম লাগছে। 2:30টার দিকে মায়ের বিকট চিৎকারে ঘুম ভাঙল আমার। অয়ন, অয়ন বলে ডাকতেছে। চিৎকার শুনে ভাবলাম খালা হয়তো মায়ের উপর অ্যাটাক করেছে। দৌড়ে মায়ের রুমে গেলাম। গিয়ে দেখি খালা নেই। মা বলতেছে, অশরীরী তোর খালাকে নিয়ে গেছে। আমি বললাম, আরে কি বলো? লাইট জ্বালাও। অল্প আলোর ড্রিম লাইট জ্বলছিল তখন। আলো জ্বালাতেই আমার চোখ কপালে উঠে গেছে। বুকটা কেঁপে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। দেখি খালার হাঁটু দুটো ভাঁজ করে লম্বা বাক্সটায় শুয়ে আছে। মুখ দিয়ে ফ্যানের মতো কি যেন বের হচ্ছে। মা খাট থেকে নেমে খালাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কি রে ছোট, কি হলো তোর? কথা বল। খালা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলছে। পৃথক বাড়িতে থাকায় কাউকে ডাকতেও পারছি না। খালাকে বাক্স থেকে বের করে পানি ঢাললাম কিছুক্ষণ, কিন্তু জ্ঞান ফিরছে না। মা বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, হাসপাতালে নিয়ে যাব। আমি ভাবতেছি এত রাতে কোথায় যাব গাড়ি আনতে। হঠাৎ মনে হলো নিশিরাক মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সের নাম্বার আছে আমার ফোনে। সাথে সাথে ফোন বের করে ফোন করলাম। এক ভাই ফোন ধরলো। আমি ঠিকানা সহ সবকিছু বললাম। লোকটা অত্যন্ত ভালো মনে হচ্ছে। আমাকে বলল, ভাই চিন্তা করবেন না, 1 ঘন্টার মধ্যে আমি আপনার বাড়ি পৌঁছে যাব। আমার খুব ভয় করছে, ওই মেডিকেলে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। খালার উপর অশরীরীর নজর, রাস্তায় যদি কোনো কিছু করে, এসব ভাবছি আর শরীরটা ঝাঁকি দিয়ে উঠছে প্রায়। খানিক সময় পরেই বাহিরে অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনেই দৌড়ে বের হলাম। বের হয়ে দেখি গাড়ির কোনো আভাসই নেই। সাথে সাথে মাথায় আসলো, গাড়িওয়ালাকে তো মাত্র 10 মিনিট হলো ফোন দিলাম, উনি তো বলল 1 ঘন্টা লাগবে আসতে। তাহলে আওয়াজ আসলো কোথা থেকে? দৌড়ে আবার ঘরে আসলাম। এটা যে গাড়ির আওয়াজ না আমার আর বুঝার বাকি রইল না। মা আর আমি ভয়ে ভীত হয়ে গেছি। খালার পাশে বসে আছি। খালার মুখ থেকে ফ্যানের সাথে রক্ত বের হচ্ছে এখন। মায়ের কান্নার রোল পড়ে গেল ঘরে। আরো প্রায় 40 মিনিট পর অ্যাম্বুলেন্সের ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছিল। বের হলাম সাহস করে। দেখি ধবধবে সাদা একটা গাড়ি জঙ্গলের ভেতর দিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। গাড়ির উপরের লাল বাতিটা জ্বলতেছে আর নিভতেছে, আর সেখানে থেকে মনে হচ্ছে রক্ত ছিটকে ছিটকে পড়তেছে। দেখে বুকটা কেঁপে উঠে। ভয়ে দৌড়ে আবার ঘরে আসলাম। এসে দেখি মাও খালার পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মাকে ডাকার সাথে সাথে মা জ্ঞান ফিরে এল। খালালে সেই মেডিকেল হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে খালা অনেক ভয়ানক ভাবে চিৎকার করতে লাগলো। এদিকে খালার অস্বাভাবিক কাজ দেখে ডাক্তাররা সবাই অনেক ভয় পেল। ডাক্তারকে অনেক বলার পরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে খালাকে ঘুমাইয়ে দিল। রাত 2টা বাজে খালা অনেক জোরে চিৎকার করে বলল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমরা ছিলাম পাশের রুমে। আসার আগেই দেখি খালা আর নেই। খালা মারা গেছে। বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে কে যেন খালাকে মেরে ফেলেছে। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। গল্পটি শোনার জন্য ধন্যবাদ। ষষ্ঠ গল্পটা হলো, কবর খুঁড়িয়ে মৃত নারীকে ধর্ষণ করেছে এবং নারীর ব্রেস্ট কেটে ও শরীরের চামড়া তুলে নিয়ে গিয়েছে এক ধর্ষণকারী। কিন্তু এলাকার মানুষের উক্তি এটা কোনো মানুষের কাজ নয়, কোন এক অশরীর আত্মার কাজ হবে। পত্রিকার প্রথম শিরোনামেই এমন নিউজ প্রথমেই চোখে পড়ল মাসুমের। শিরোনামটি দেখেই মাসুমের শরীর কেঁপে উঠল। আগ্রহ বাড়ল পুরোপুরি ঘটনাটি জানার জন্য।
ঘটনাটি ঘটেছিল শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আকিলাপুর গ্রামে। ঘটনার তদন্তের জন্য এলাকার মানুষের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছিল, কেউ কিছু বলতে রাজি হচ্ছে না। এমন ঘটনা প্রায়ই ওই এলাকায় ঘটতেছে। পূর্বে যেই এই ঘটনার সম্পর্কে কিছু বলতে চেয়েছে, তার একটা না একটা ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো এলাকা ভয় একাকার। মাছুদের কৌতূহলটা বেড়ে গেল, কেন এই ঘটনাটির সম্পর্কে কেউ কিছু বলতে নারাজ। একজন অপরাধীর ভয়ে কেউ কিছু বলবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য রয়েছে। মাছুম সিদ্ধান্ত নিল শহরের বাহিরে সেই আকিলাপুরা গ্রামে যাবে, এর রহস্য জানার চেষ্টা করবে। মাছুম বিভিন্ন আত্মা ও রহস্যজনক ঘটনার উদ্ঘাটন করে থাকে। যেখানে কোনো রহস্যজনক ঘটনা ঘটে সেখানে জুড়ে গিয়ে হাজির, এর রহস্য জানার জন্য। ছোট থেকেই মাছুমের এর প্রতি একটি নেশা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। পরদিন বাসায় মাছুম তার আম্মুকে বলল, বন্ধুর বাসায় বেড়াতে যাবে, আসতে কিছুদিন সময় লাগবে। মাছুম আকিলাপুর এসে একটি হোটেল উঠল। ততটা উন্নত নয় হোটেলটি, চেনা জানা নেই কিছুই। কারোর সাথেই পত্রিকায় দেখা সেই ধর্ষণের সম্পর্কে আলোচনা করতে পারছে না। যদি কেউ কিছু প্রশ্ন করে তাহলে মাছুম কি উত্তর দিবে? রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই শুনতে পেল আরেকটি নতুন নারীর লাশ কবর থেকে উঠিয়ে নির্যাতন করে, নারীর ব্রেস্টগুলো বুক থেকে 2 খণ্ড করে ধর্ষক নিয়ে গিয়েছে। অসচেতন অবস্থায় পরে রয়েছে মৃত মেয়েটির দেহ। মেয়েটির বাবা লাশের কাছে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন। আদরের মেয়েটি গতকাল হঠাৎ মারা যায়। সাজিয়ে গুছিয়ে মেয়েটিকে মাটি দিয়েছিল মেয়েটির আত্মীয় স্বজনরা। আজ মেয়েটির লাশের এই অবস্থা। মৃত্যুর শোক কাটাতে না কাটাতেই মৃত লাশের সাথে এমন জঘন্য অত্যাচার। কোন বাবাই বা ঠিক থাকার কথা? এলাকার মানুষের মনে দিন দিন আতঙ্ক বেড়েই চলছে। মাছুম ঘটনাস্থলে গিয়ে লাশটির মর্মান্তিক অবস্থা দেখে ভয় পেয়ে গেল। পুরো শরীরে অসংখ্য নখের আঁচড়, গলাতে ভয়ানকভাবে বিশাল আকৃতির কামড়ের দাঁত বসানো দাগ। যা কোনো মানুষের কামড় হতে পারে না, নিশ্চয়ই কোনো জন্তুর কাজ হতে পারে। পূর্বের ন্যায় এই ঘটনাটিও পুনরায় গ্রামে হইচই শুরু হয়ে গিয়েছে। গ্রাম থেকে শুরু করে শহরের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে আকিলাপুরে ঘটে যাওয়া একের পর এক ভয়াবহতা, যা এক আতঙ্কিত ঘটনা। কেউ জানে না এই কাজটি কে করে বা কারা এর সাথে জড়িত। কেউ জানলেও কিছু বলতে নারাজ। পুরো গ্রামই হইচই ও ভয়ে আতঙ্কিত। কখন কার পরিবারের সাথে ঘটে যায় এই ঘটনা, কেউ প্রতিবাদও করতে রাজি নয়। গ্রামের মানুষকে বলতে শুনে গিয়েছে একবার এক পুরোহিত এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে রাতে এক মৃত নারীর কবরের পাহারা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সকালে তাকে আর জীবিত ফিরে পাওয়া যায়নি। পুরোহিতের লাশটি 3 টুকরোর মধ্যে 1 টুকরো কবরস্থানে পাওয়া গিয়েছিল, বাকি 2 টুকরো আজও খুঁজে পাওয়া যায়নি। সেই ভয়ে কেউ এর রহস্য উদ্ঘাটন করার জন্য পা বাড়ায়নি। ইদানিং আকিলাপুর গ্রামে 20 থেকে 30 বছরের মেয়েরাই মারা যাচ্ছে বেশি। যে নারীরাই মারা যাচ্ছে তাদের মৃত লাশের সাথেই এমন করা হচ্ছে। লোকজনের কাছে শোনা যাচ্ছে এই ঘটনার সাথে সাথে পুরো এলাকার সকল নারীরা বর্তমানে এক অভিশাপে আগমন করছে, সব ধ্বংস হবে সব। 2 জন পুলিশ এসে মৃত লাঞ্ছিত মহিলার লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় পুলিশদের মধ্য থেকে একজন বলতে লাগলো, একই ঘটনা আর কত দেখব, পৃথিবীতে এত নিষ্ঠুর প্রাণী রয়েছে, একজন মৃত নারীও নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না। এরা কেউ এই জন্তুটার খোঁজ দিতে পারছে না। আর কত জানি এমন পরিস্থিতি দেখতে হয়, কে বা জানে। মাছুম হোটেলে এসে ভাবতে লাগলো, এটা কোনো ধর্ষণকারীর তো কাজ হতে পারে না। একজন ধর্ষক যত বড়ই ধর্ষকই হোক না কেন, মৃত ব্যক্তির প্রতি তার কামনা কখনোই জাগবে না। কেননা তার তৃপ্তি তো জীবিতদের উপর। কোনো নেশাখোরের পক্ষেও এটা সম্ভব নয়। সে নেশার তাড়নায় যতই মিশে থাকুক না কেন, মাঝরাতে কবর খুঁড়িয়ে কাউকে ধর্ষণ ও অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাহলে কে হতে পারে? মৃত নিষ্পাপ নারীদেরকে ধর্ষণের পর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিয়ে যেতে পারে।
আচ্ছা, মৃত মহিলাটির শরীরে তো অসংখ্য নখের দাগ ছিল, গলায় বিশাল আকৃতির মুখের কামড়ের দাগ ছিল। যাওয়ার সময় পুলিশগুলো বলে গেলে কোনো জন্তুর কথা, তাহলে কি এই কাজটি মানুষ নয়, কোনো জন্তু বা আত্মা করেছে? কিন্তু এলাকার কেউ তো ভয়ে কিছু বলছে না। বললে তো কোনো না কোনো সূত্র বের করা যেত। কিন্তু পুরোহিতের মৃত্যুর ঘটনাটি বিশাল কোনো রহস্যের ঘ্রাণ বোঝা যাচ্ছে। হোটেলের ম্যানেজারকে জুরা গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাদের এইখানে এই যে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটছে, এর সাথে কারা জড়িত রয়েছে বা কারা এইসব করে, আপনি কি কোনো তথ্য দিতে পারবেন? কজ ম্যানেজার কিছুই বলতে রাজি নয়। ম্যানেজার কথাটাকে না শোনার ভান করে বলল, স্যার, আপনি দ্বিতীয়বার এটা কারো কাছে জানার চেষ্টা করিয়েন না। আপনার পূর্বেও দুইজন ছেলে এসেছিল এর রহস্য জানার জন্য। দুজনের একজন পাগল হয়ে গিয়েছিল, আরেকজনকে খুঁজে পাওয়া যায়নি। দয়া করে আপনিও তাদের পথে পা বাড়াবেন না। স্যার, আমরা কি আপনাকে আমাদের হোটেল থেকে আর কোনো স্পেশাল ভাবে সেবা দিতে পারি? মাসুম ম্যানেজারের কথা শুনে আরো চিন্তিত হয়ে পড়ল, কিছুটা ভয় সঞ্চার হতে থাকলো। কিন্তু এত তাড়াতাড়ি ভয় পেয়ে হেরে যাওয়ার মানুষ তো মাসুম নয়। জুরায়ের রহস্য না জানা পর্যন্ত এইখান থেকে কোথায়ও এক পা যাবে না। মাসুম রাতে গ্রামের অলিতে গলিতে হাঁটা শুরু করলো। কোনো খবর পাওয়া যায় কি? গ্রামের কোনো মানুষ এ বিষয়ে কিছু বলতে চায় না। মাসুম কিছুদিন পরে এক প্রবীণ মানুষের সন্ধান পায়, সে নাকি এই বিষয়ে অনেক কিছু জানে। রবিবার বিকেলের দিকে সেই প্রবীণ লোকটার কাছে যায়। তার বয়স আনুমানিক 80 বছর হবে। তিনি কিছু বলতে চাচ্ছিল না মাসুমের কাছে। মাসুম অনেকবার হাতে পায়ে ধরার পরে মাসুমকে সব খুলে বলে। তিনি বলেন, অনেক দিন আগে এই কবরস্থানে একটা বড় বটগাছ ছিল। এর আগে এখানে কোনো কবরস্থান হয়নি। এই জমিটার মালিক ছিল জামেনা খাতুন। আমি 80 বছর ধরে দেখছি এই বটগাছটা আছে। এখানে অনেক জিন ভূতের আগমন ছিল, কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি কখনো। জামেনা বেগম একদিন গাছটাকে বিক্রি করবে বলে সবাইকে বলেছে গাছটির কথা, কিন্তু সবাই বলছে বেচার দরকার কি, বিক্রি করে ক টাকা বা হবে। কামাল বলে উঠল, এই গাছটি কাটলে ক্ষতি হতে পারে। জামেনাকে অনেকবার বলার পরেও সে গাছটি বেচে দিল। জামেনাকে অনেকবার স্বপ্নে দেখিয়েছে যে গাছটি তুমি কেটো না, আমরা তোমার কি ক্ষতি করেছি। জামেনা কোন কিছু না শুনে কয়েকদিন পরে গাছটি কেটে দিল, কিন্তু যে গাছটি কেটেছিল সে পরের দিন মারা যায়। 5 দিন পরে প্রচন্ড জ্বরে জামেনা মারা যায়। জামেনার সাথে ঠিক আগের ঘটনাটি ঘটেছিল। তাই গ্রামের সবাই মিলে কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ বলে, তোমরা অনেক বড় ভুল করেছো গাছটা কেটে। এখন আর ভয় নেই, কিন্তু কবিরাজ বলে 5 থেকে 7 বছর পরে এর উৎপাত আরো বাড়তে পারে। কিন্তু শেষ সময় আমি দেখে নেব। 5 বছর না হতেই কবিরাজ মারা যায়। গ্রামের সবাই অনেক ভয়ের ভিতর আছে। গ্রামের মেয়েরা মারা গেলে সেম কাজটা হয়। শুধু মেয়েদের সাথেই এই ঘটনাটা ঘটে। সব কথা শোনার পরে হাঁটতে হাঁটতে মাসুম রাতের আধারে সেই কবরস্থানের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু ভাগ্যক্রমে মাসুম আর বেঁচে ফিরেনি। পরের পাঠ দেখতে সাথে থাকুন। অষ্টম গল্পটা হলো, আমার শরীরের সবগুলো অংশই এখন অচল। আমি চাইলেই নড়তে পারি না। শুধুমাত্র আমার চোখগুলো আর মস্তিষ্ক এখনো বেঁচে রয়েছে। আমার পাশেই আমার স্ত্রী জুলেখা বসে আছে। সে আজ নতুন একটা লাশ নিয়ে ঘরে ঢুকেছে। লাশটা একটা 6 থেকে 7 বছরের বাচ্চা মেয়ের। মেয়েটার গলা দিয়ে এখনো রক্ত পড়ছে। বুঝলাম হয়তো কোনো বাচ্চা মেয়েকে সবে মাত্র ছুরি দিয়ে গলায় আঘাত করে খুন করেছে জুলেখা। আমার সামনেই মেয়েটাকে নিয়ে বসল সে। একটু পর পর জুলেখা বিকট শয়তানি হাসির শব্দ করে হাসছিল। জুলেখা একটা ছুরি এনে বাচ্চা মেয়েটাকে নিয়ে বসল। এরপর ছুরি দিয়ে মেয়েটার গলা থেকে মাথাটা আলাদা করল। এরপর মাথাটা নিয়ে আমাদের ঘরের ফ্রিজে রাখলো। ফ্রিজে এই নিয়ে 13টা বাচ্চা মেয়ের মাথা রয়েছে। এরপর জুলেখা আবার লাশের কাছে ফিরে এলো।
এরপর লাশের গলায় জিহ্বা ঢুকে বাচ্চারা যেভাবে পাইপ দিয়ে জুস খায় সেভাবে মেয়েটার পুরো শরীর থেকে রক্ত চুষে চুষে খেয়ে মেয়েটার শরীর রক্ত শূন্য করে দিল। এরপর জুলেখা মেয়েটার শরীর থেকে এক একটা অংশ আলাদা করতে লাগলো এবং বন্য পশুদের মতো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। জুলেখা মেয়েটার শরীর ছুরি দিয়ে গলা থেকে মাঝ বরাবর 2 ভাগ করে ফেলল। তারপর মেয়েটার বুকের বাম পাশ ছিদ্র করে হাড়টা বের করে তৃপ্তি সহকারে খেতে লাগলো। একের পর এক করে মেয়েটার পুরো শরীর খেয়ে ফেলল সে। রাত আমি চোখ বড় বড় করে অনেক ঘৃণার সাথে তার এই নোংরামো দেখছিলাম। আমার চিৎকার করে বলতে মন চাচ্ছে, থামায় এসব জুলেখা, আর এত নিষ্ঠুর হয় না মানুষের প্রতি। তবে আমার কণ্ঠ দিয়ে কোন শব্দ বের হচ্ছিল না। আমি এই দৃশ্য দেখতে চাই না ভেবে চোখটাও বন্ধ করতে পারছি না, কারণ আমি আমার চোখ বন্ধ করতেও অপারগ। একটু পর জুলেখা আমার কানের কাছে এসে বলল, 13টা বাচ্চার মাথার জোগাড় হয়ে গেছে, আর মাত্র 8টা মাথা লাগবে। এতদিন একটু কষ্ট করে বেঁচে নাও, কথা দিচ্ছি এরপর আমি তোমায় মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে আসবো। হা হা হা। রাত আমি তার কথা শুনতে পাচ্ছিলাম, তবে এর কোন উত্তর দেওয়ার সক্ষমতা আমার নেই। এইরকম একটা পিশাচ বউয়ের সাথে বেঁচে থাকার কোন ইচ্ছাই নেই আমার। আমি মনে মনে শুধু বিধাতার কাছে মৃত্যুই কামনা করি, এর বেশি আর কিছুই না। রাত তবে আমি কোন পিশাচ মেয়েকে বিয়ে করিনি। আমার সাথে এই ঘটনার শুরু আজ থেকে 6 মাস আগে। রাত আমি সবেমাত্র আমার লেখাপড়া শেষ করি, তারপরেই একটা নতুন কোম্পানিতে চাকরিও পেয়ে যাই। স্যালারিও বেশ ভালো ছিল। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই তারা আমার বিয়ের জন্য পাগল হয়ে যায়। আমি বাধ্য হয়ে বাবা মায়ের চাপে বিয়ের জন্য রাজি হয়ে যাই। রাত জুলেখা খাতুন নামে একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের দুজনেরই একে অপরকে খুব পছন্দ হয়। সবকিছু ঠিকই চলছিল, তবে বিয়ের আগে হঠাৎ একদিন জুলেখা আমার কাছে বায়না ধরে সে নাকি তার ভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবনের পাশেই একটা জঙ্গলে যাবে। সেখানে তারা 3 দিনের জন্য থাকবে। জুলেখা এমন ভাবে আমাকে অনুরোধ করেছিল যে আমি আর তাকে না করতে পারিনি। তবে তখন কে জানতো যে তাকে জঙ্গলে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়াটাই আমার কাল হয়ে দাঁড়াবে। রাত ওইখানে থাকার সময় রোজই জুলেখার সাথে আমার কথা হতো, তবে 3য় দিন কল করে তার নাম্বার বন্ধ পাই। এরপর জানতে পারি যে সেইখানে নাকি জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথাটা শুনে বেশ অবাক হয়ে ছুটে যাই তাকে খুঁজতে। টানা 7 দিন জঙ্গলে পুলিশ সহ আমরা খোঁজাখুঁজির পর জঙ্গলের অনেক ভেতরের একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় আমরা জুলেখাকে খুঁজে পাই। জুলেখার কাছে জানতে চাই যে জুলেখা কিভাবে জঙ্গলের এত ভেতরে চলে আসে। জুলেখা বলল সে নাকি কিছুই জানে না। কখন 7 দিন কেটে গেছে এটাও সে বুঝেনি। এরপর থেকে একেবারে বদলে যায় জুলেখা। বেশ অদ্ভুত ব্যবহার করতে থাকে সে। আমার সাথেও আগের মতো কথা বলে না সে। রাত তবে এরপর আমাদের বিয়ে হয়ে যায়। তবে জুলেখা আর স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলে না। তার বাবা মায়ের কাছেও জুলেখা অপরিচিত মনে হয়। আমি কিছুই বুঝছিলাম না, তবে সবকিছু স্বাভাবিকভাবে গ্রহণ করি। রাত আমার আর জুলেখার বিয়ের দিন হঠাৎ করে শুনি আমাদের বাড়িতে বেড়াতে আসা একটা 8 বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই পুরো বাড়ি পুরো এলাকা খুঁজে মেয়েটাকে পাইনি। তবে আমাদের বিয়েটা ভালো মতোই হয়ে যায়। রাত এরপর আমাদের বিয়ের রাতে আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি। তবে মাঝরাতে কারো একজনের হাড় চিবানোর শব্দে ঘুম ভেঙে যায় আমার। ঘুম থেকে উঠে দেখি জুলেখা আমার পাশে নেই, আর শব্দটা ঘরের ওয়াশরুম থেকেই আসছিল। আমি ঘরের খাটের নিচ থেকে একটা রক্তের দাগ দেখতে পাই, যেটা ওয়াশরুম পর্যন্ত ছড়িয়ে আছে। রক্তের দাগ দেখে এমন মনে হচ্ছে যে কোন একটা মৃত বস্তুকে টেনে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমি বেশ ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর ডাকছিলাম, জুলেখা তুমি কোথায়? তুমি কি ওয়াশরুমে? আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো তাই না? রাত
তবে ওয়াশরুমের ভেতর থেকে কোন উত্তর আসেনি, শুধু হাড় কামড়ে খাওয়ার শব্দ আসছিল। আমি ওয়াশরুমের ভেতর তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জুলেখা একটা বাচ্চা মেয়ের শরীর ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছিল। আমি মেয়েটার মুখ দেখে চিনতে পারলাম, আরে এইটা তো সেই মেয়ে যে আজ আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ভয়ে তো আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি জুলেখাকে প্রশ্ন করি, জুলেখা, তুমি কি পাগল হয়ে গেছো? এইগুলো কি করছো? এইভাবে একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে হত্যা করে খেতে পারে? তুমি কি পশু হয়ে গেছো? আমি এখনই আমার বাড়ির সবাইকে ডাকছি। রথ এই বলেই যেই আমি আমার বাবা মাকে ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ আমার গলা থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল। আমি আর সামনের দিকে হাঁটতে পারছিলাম না। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। জুলেখা আমাকে উঁচু করে বিছানায় শুইয়ে দিল আর কানে কানে আমাকে বলল, সবে তো মাত্র একটা খুন করেছি, আরো পুরো পৃথিবীতে হত্যা করা বাকি। আমি একের পর এক হত্যা করব আর তার সাক্ষী থাকবে তুমি। আর তুমি এখন থেকে প্যারালাইজড। যা দেখবে আর শুনবে তা আর কাউকে বলতে পারবে না। হা হা হা। রথ এরপরে সবাই ভাবে আমি প্যারালাইজড হয়ে গেছি। এরপরে হেঁকে হেঁকে আরো মানুষকে হত্যা করতে থাকে সে। দাঁড়ি রথ এরপর হঠাৎ একদিন একের পর এক বাচ্চা মেয়েদের এনে আমার সামনেই তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় জুলেখা। রথ আজ সে 13 নাম্বার বাচ্চাটাকে হত্যা করলো। আরো 7 জনকে হত্যা করতে পারলে নাকি জুলেখা অমরত্ব লাভ করবে। রথ আমি বুঝতে পারছিলাম যে জুলেখার শরীরে কোন পিশাচের আত্মা প্রবেশ করেছে। হয়তো সেই জঙ্গল থেকেই জুলেখার সাথে এমন কিছু হয়েছে। ওই 7 দিন যে নিখোঁজ ছিল জুলেখা, তখনই ওর সাথে কিছু হয়েছিল। তবে কি হয়েছিল এর উত্তর আমাকে জানতেই হবে। কিন্তু এই পিশাচ বউ আর প্যারালাইজড শরীর নিয়ে কিভাবে এর রহস্য ভেদ করব? রথ তবে হঠাৎ একটা দারুণ বুদ্ধি এলো আমার মাথায়। আমি জুলেখাকে বলি, একদিনে যদি তুমি 2টা বাচ্চা পাও তাহলে কিরকম হয়? জুলেখা বলে, অনেক ভালো হয়, কিন্তু কিভাবে? আমি বললাম, সেটা আমার উপর ছেড়ে দাও, আমি ম্যানেজ করে নেব। জুলেখা অনেক খুশি, আমাকে বলল, তাহলে কালকে তুমি আমার জন্য মাথা আনবা। এখন তুমি আগের মতোই সুস্থ। জুলেখা আমার চালাকিটা বুঝতে পারল না। সকালে অনেক ভোরে আমি ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যাই। রাত 10টায় বাসায় ফিরি। জুলেখা বলে, বাচ্চা এনেছো? হ্যাঁ এনেছি, তুমি রেডি হয়ে যাও। আমি জুলেখাকে বলি, বাচ্চা বাথরুমে আছে, তুমি গিয়ে খেয়ে নাও। জুলেখা বাথরুমে যাওয়ার সাথে সাথে আমি বাথরুমের দরজা আটকে দেই। জুলেখা বলে, বাচ্চা কই এখানে? আমি ঘর থেকে পেট্রোল এনে পুরা বাথরুম আগুন লাগিয়ে দেই। জুলেখাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলি। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। কোন গল্পটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।